নমস্কার। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আমি তোমাদের বাংলা শিক্ষিকা। তোমরা যারা পুরনো এই স্কুলের ছাত্রছাত্রী তাদেরকে আমার পরিচয় দেওয়ার দরকার নেই। যারা নতুন তাদের জন্য বলছি, আমি তোমাদের অন্যতম বাংলা শিক্ষিকা। আমার নাম সেজুতি দেব। আমি তোমাদের বাংলার একটা বিশেষ পর্ব তোমাদেরকে আমি পড়াবো। সেইটা হচ্ছে তোমাদের পাঠ্য দুটি বই রয়েছে। একটি যেটির মধ্যে তোমাদের গদ্য পদ্য সমস্ত কিছু রয়েছে, আরেকটি বই রয়েছে তোমাদের বাংলার পাঠ্যক্রমে, সেটা হচ্ছে বাঙালির ভাষা ও সংস্কৃতি। ঠিক আছে, সেটা তোমরা প্রত্যেকেই বইটা আশা করি পেয়েছো। সেখানে একটি অংশ রয়েছে ভাষার ইতিহাস। তো সেটাই আমি তোমাদেরকে পড়াবো। তোমরা ভাষার ইতিহাসের সঙ্গে সাহিত্যের ইতিহাসটা কিন্তু গুলিয়ে ফেলবে না। সাহিত্যের ইতিহাস মানে হচ্ছে বাংলা ভাষায় রচিত যে সাহিত্য তার ইতিহাস। আর এখানে সেটা তোমাদের অন্য একজন বাংলা শিক্ষিকা পড়াবেন। আমি তোমাদের যে অংশটা পড়াবো সেটা হচ্ছে ভাষার ইতিহাস, অর্থাৎ বাংলা ভাষা কিভাবে সৃষ্টি হলো, কোথা থেকে এলো, বাংলা ভাষার উৎস কি, তার বিস্তার কোথায়, তার আগে কোথা থেকে এসেছে, সেই সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদেরকে এই অংশটা পড়াবো, অর্থাৎ ভাষার ইতিহাস। এবং সেখানে শুধু বাংলা ভাষা নয়, বিশ্বের অন্যান্য ভাষা সম্পর্কেও কিন্তু আমরা অবগত হব। তো আমি তোমাদের এই প্রথম যে ক্লাসটাতে, সেখানে আমি তোমাদের যেহেতু এটা একেবারেই তোমাদের ক্লাস 10 অবধি তোমরা যা যা পড়ে এসছো তার থেকে একেবারে পৃথক একটা অংশ, সেই জন্য আমি তোমাদের এই যে অংশটা আমি তোমাদের পড়াবো সেটার একটা আউটলাইন, অর্থাৎ একটা ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিতে চাই। দেখো, বিশ্বের যে কোনো ভাষাই নিশ্চয়ই একদিনে সৃষ্টি হয়নি। এক একটি ভাষার পিছনে আরও অন্যান্য ভাষার অবদান থাকে অনেক। সেখানে স্থান, সেখানকার মানুষ, সেখানকার পরিবেশ, সেখানকার পরিস্থিতি সব কিছুর ওপরেই, নির্দিষ্ট ভূখণ্ড, সেগুলোর ওপরেই কিন্তু একটি ভাষা নির্ভর করে। এবং এইভাবেই কিন্তু একটি ভাষার থেকে আবার আরেকটি নতুন ভাষা এভাবেই কিন্তু এগিয়ে চলে। তো সেটাই আমরা জানবো। তোমাদের ভাষার ইতিহাসের যে সিলেবাস, সেখানে 4টে চ্যাপ্টার রয়েছে। সেখানে 4টে চ্যাপ্টারের প্রথম যে চ্যাপ্টার, অর্থাৎ প্রথম যে অধ্যায়, সেটা হচ্ছে বিশ্বের ভাষা ও পরিবার। তারপরে দ্বিতীয় যে অধ্যায় রয়েছে তোমাদের, সেটা হচ্ছে ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা। তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ। এবং একদম শেষ যে চ্যাপ্টার, সেটা চতুর্থ অধ্যায়, সেটা হচ্ছে ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা। অর্থাৎ এক্ষেত্রে আমি তোমাদের বলি, তোমাদের এই যে চ্যাপ্টারগুলো, এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাব। প্রথম যেটা রয়েছে বিশ্বের ভাষা ও পরিবার। দেখো, বাংলা ভাষা তো একটি মাত্র ভাষা, সারা বিশ্বে প্রায় 5-5.5 হাজার ভাষা রয়েছে। ঠিক আছে, তো এই এতগুলো ভাষার মধ্যে বাংলাও একটি ভাষা। কিন্তু এই বাংলা ভাষা কিন্তু হঠাৎ করে সৃষ্টি হয়নি। এবং এই বাংলা ভাষার উৎস সম্পর্কে জানতে গেলে আমাদের কিন্তু বিশ্বের ভাষা সম্পর্কেও একটা ধারণা তৈরি করতে হবে। এবং সেই ধারণা তৈরি করবার জন্যই কিন্তু এই প্রথম চ্যাপ্টারটা, অর্থাৎ প্রথম অধ্যায়টা রয়েছে। এখান থেকে আমরা বিশ্বের ভাষা এবং এই বিশ্বের যে এতগুলো ভাষা, এগুলোকে আমরা ক্লাসিফিকেশন করব, অর্থাৎ কিছু দিক থেকে শ্রেণী বিভাজন করা যেতে পারে। কারণ শ্রেণী বিভাজন করা যেতে পারে এই কারণেই যে বিভিন্ন দিক থেকে কিছু মিল দেখে ভাষাতাত্ত্বিকরা কিন্তু এই নির্দিষ্ট বিশ্বের যে এতগুলো ভাষা, এগুলোকে ক্লাসিফিকেশন করেছেন, অর্থাৎ শ্রেণী বিভাজন করেছেন। তো সেখান থেকেই কিন্তু বিশ্বের আমরা এই ভাষাগুলোকে, অর্থাৎ এই ক্লাসিফিকেশনগুলো আমরা জানবো। আমি তোমাদের আজকে তোমাদের প্রথমেই বললাম যে আমি তোমাদের পুরো 4টে চ্যাপ্টারের একটা আউটলাইন দেব। তো প্রথম যে অধ্যায়, অর্থাৎ বিশ্বের ভাষা ও পরিবার, সেখানে আমরা
জানতে পারবো যে এটা কিন্তু পুরোপুরি ভাষাতাত্ত্বিকরা অনেক রকমের গবেষণার পরেই কিন্তু এই শ্রেণী বিভাজনগুলো করেছেন। তো এই বিশ্বের যে ভাষা গুলো, সেগুলোকে কয়েকটি বিশেষ পদ্ধতিতে বর্গীকরণ করা যেতে পারে। সেগুলো একটি হচ্ছে ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী, তারপরে গোত্র বা বংশ অনুযায়ী, মহাদেশ অনুযায়ী, দেশভিত্তিক, ধর্মীয় শ্রেণীবিভাগ, কালগত শ্রেণীবিভাগ। এই এত রকমভাবে কিন্তু এই ভাষা তত্ত্বে এই ভাষাগুলিকে বিভাজন করা যেতে পারে। তার মধ্যে সব থেকে যে গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাজন সেটা হলো গোত্র বা বংশানুযায়ী শ্রেণীবিভাজন। এবং সেই গোত্র বা বংশাণু মানে আমরা জানি যে আমাদের প্রত্যেকের পরিবারে আমাদের একটা বংশ রয়েছে, তার মানে কি সেই বংশের মূলে একজন থাকে এবং তার থেকেই কিন্তু বংশ বিস্তার লাভ করে। ঠিক সেই রকমই এই গোত্র বা বংশ অনুযায়ী এই বিশ্বের এই সমস্ত ভাষাগুলিকে মোট 12টি মানে 12টি গোত্র বা বংশে ভাগ করা যায়। এবং 12টির থেকে আরও অন্যান্য গোত্রেও ভাগ করা গেছে, কিন্তু 12টি মূল গোত্র বা বংশে ভাগ করা হয়েছে এবং প্রতিটি বংশের অন্তর্ভুক্ত রয়েছে অনেকগুলো করে ভাষা। তার মধ্যে সব থেকে বৃহত্তম ভাষা বংশ হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্ভুক্ত রয়েছে আরও অনেক 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 ভাষা, যেগুলো আমরা যেমন বলি যে ধরো কোনো একটি বংশের নাম বলি বা যে কোনো একটা টাইটেল অর্থাৎ সারনেম, ধর আমরা বলি চক্রবর্তী বংশ, সেই চক্রবর্তী বংশের অন্তর্ভুক্ত অনেকে রয়েছেন, প্রত্যেকেই সেই পরিবারের সদস্য বা সেই বংশের সদস্য। ঠিক সেই রকমই এই যে 12টি ভাষা বংশ রয়েছে তার অন্তর্ভুক্ত যে প্রত্যেকটি ভাষা রয়েছে তাদের মধ্যে এমন কিছু মিল রয়েছে যা দেখে ভাষাতাত্ত্বিকরা অনুমান করেছেন যে এদেরকে একই বংশ বা গোত্রের অন্তর্ভুক্ত করা যেতে পারে। ঠিক আছে, তো এভাবেই এই গোত্র বা বংশানুযায়ী যে 12টি ভাষা বংশ ভাগ করা যায় প্রতিটি এই বিশ্বের ভাষাগুলিকে, তার মধ্যে সব থেকে বৃহত্তম ভাষা বংশ হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এবং আমরা এই প্রথম চ্যাপ্টারটা এই যে 12টি ভাষা বংশ, এই 12টি ভাষা বংশের প্রতিটি সম্পর্কেই সংক্ষিপ্ত আকারে কিন্তু জানব এবং প্রতিটি ভাষা বংশের মধ্যে অন্তর্ভুক্ত যে কি কি ভাষা রয়েছে এবং সেগুলো কোথায় কোথায় প্রচলিত সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা প্রথম এই অধ্যায় থেকে জানবো। ঠিক আছে, এবং সব থেকে বৃহৎ আকারে জানবো হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশকে, কেননা ইন্দো ইউরোপীয় ভাষা বংশ প্রথমত বিশ্বের বৃহত্তম ভাষা বংশ। এবং দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে অবগত হওয়া। সেই কারণে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্ভুক্তই ভাষা কিন্তু বাংলা ভাষা। সেজন্য আমাদের ইন্দো ইউরোপীয় ভাষা বংশটিকে অনেক মানে গভীরভাবে জানতে হবে। আচ্ছা, এবং প্রত্যেকটি ভাষা বংশ সম্পর্কে জেনে যাওয়ার পর তারপরে আমরা চলে আসব হচ্ছে আরও বিশেষ কিছু ভাষার ক্লাসিফিকেশানে। আরেকটি অংশ আছে হচ্ছে অবর্গীভূত ভাষা, অর্থাৎ বিশ্বে এমন অনেক ভাষা রয়েছে যেগুলো এতটাই স্বকীয়, মৌলিক এবং এতটাই অদ্ভুত এবং অন্যদের থেকে আলাদা যে যেগুলোকে কোনো রকমভাবেই বর্গীকরণ করা সম্ভব হয় না। সেই ভাষাগুলোকে কিন্তু অবর্গীভূত ভাষা বলা হয়। এরপর আমরা জানবো হচ্ছে এই চ্যাপ্টারেই জানবো হচ্ছে মিশ্র ভাষা। এই মিশ্র ভাষাটা খুবই মানে আকর্ষণীয় একটা ব্যাপার। মিশ্র ভাষা, মিশ্র শব্দটার অর্থেই তোমরা বুঝতে পারছো যে মিক্সচার, অর্থাৎ কোনো একটি ভাষা নয়, দুটো বা একাধিক ভাষার সংমিশ্রণে যখন একটি ভাষা সৃষ্টি হয় তখন সেটা নামকরণ হয় মিশ্র ভাষা। সেটা সম্পর্কে আমি যখন তোমাদের পড়াবো তখন আমি তোমাদের ডিটেলসে বলবো। আরেকটা বিষয় যেটা আমরা জানবো সেটা হচ্ছে কৃত্রিম ভাষা। এখানে তোমাদের একটু বলে রাখি, বিশ্বের এতগুলো ভাষা কোনো মানুষের পক্ষে এক জন্মে আয়ত্ত করা সম্ভব নয়। সে কারণেই আমাদের বিশ্বের বিভিন্ন এক প্রান্তের সঙ্গে আরেক প্রান্তের মানুষের একটা ভাষাগত ব্যবধান রয়ে যায়, কেননা আমরা ভাষার মধ্যে দিয়েই কিন্তু মনের ভাব প্রকাশ করি। তাই সেখানে ইঙ্গিত বা
বিভিন্ন চিহ্নর মাধ্যমে বিভিন্ন কথা বা ভাব প্রকাশ করা গেলেও ভাষার সাহায্যে যতটা সাবলীলভাবে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, অন্য কোনো মাধ্যম দিয়ে কিন্তু তা সম্ভব নয়। সে কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে আরেক প্রান্তের মানুষের রয়ে যায় একটা ভাষাগত ব্যবধান। সেই কারণে এই ভাষাতাত্ত্বিকেরা কৃত্রিম ভাষা কল্পনা করেছেন বা তৈরি করবার চেষ্টা করছেন। কৃত্রিম মানে কি? আর্টিফিশিয়াল, যেটা মানে সময়ের সাথে সাথে বিবর্তনের রূপ ধরে তৈরি হয়নি, যেটাকে ইন্টেনশনালি অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যে তৈরি করা ভাষা, সেটাকেই বলা হচ্ছে কৃত্রিম ভাষা। তো এর কারণ হচ্ছে, লক্ষ্য হচ্ছে একটাই, যে বিশ্বে এমনই একটি ভাষা তৈরি করতে চান ভাষাতাত্ত্বিকেরা, যে একটি ভাষা হবে এবং সেই ভাষার প্রত্যেকটি বিশ্বের প্রতিটি মানুষ সেই ভাষাটি সম্পর্কে অবগত থাকবে এবং সেই ভাষাটি জানবে, যাতে বিশ্বের সমস্ত মানুষকে একত্রিত করা যায় ওই একটি ভাষার মধ্যে দিয়ে। অর্থাৎ সেই ভাষাটির পরিভাষা প্রত্যেকটি ভাষার মধ্যে দিয়েই কিন্তু পাওয়া যাবে, যার ফলে ওই ভাষাটি সকলেই আয়ত্ত করে নিতে পারবে। এবং ভাষাতাত্ত্বিকেরা কল্পনা করেছেন যে তাদের মানে ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমেও ওই ভাষাটিকে অন্তর্ভুক্ত করা হবে, যাতে প্রত্যেকটি দেশের কোণার প্রতিটি মানুষ ওই ভাষাটি জানতে পারে। ফলে এক দেশের বা এক অঞ্চলের মানুষের সঙ্গে আরেক অঞ্চলের মানুষের যে ভাষাগত ব্যবধান, তা দূরীভূত হবে। আরেক বিষয় যেটা জানবো সেটা হচ্ছে প্যারা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেটা আমরা চিহ্ন অর্থাৎ সংকেতের মধ্যে দিয়ে বোঝাই। সেটাকে ঠিক মানে মৌখিক ভাষা বলা চলে না, সেটা বিভিন্ন অঙ্গ সঞ্চালনের মাধ্যমে, যেমন চোখ, হাত, মাথা দিয়ে আমরা বিভিন্ন রকমের চিহ্ন, বিশেষ করে হাতের আঙ্গুলের বিভিন্ন রকমের সঞ্চালনার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন মনের ভাব প্রকাশ করে থাকি। সেগুলিকে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ, প্যারা ল্যাঙ্গুয়েজ ইত্যাদি নামকরণ করে থাকি। এটা হচ্ছে তোমাদের এটাও কিন্তু তোমাদের এই প্রথম চ্যাপ্টারে তোমরা জানতে পারবে। ঠিক আছে। এরপরে এই যে তোমাদেরকে আমি বললাম বিশ্বের যে 12টি ভাষা বংশ, তার মধ্যে 4টি ভাষা বংশের অস্তিত্ব পাওয়া যায় ভারতবর্ষে। আমরা আস্তে আস্তে কিন্তু বিশ্ব, তারপরে ভারত, তারপরে বাংলা, এভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে প্রবেশ করব। এটা দিয়েই পুরো তোমাদের 11-এর কিন্তু চ্যাপ্টারটা ভাগ করা আছে। তো আমরা সেকেন্ড চ্যাপ্টারে জানবো হচ্ছে ভারতের যে ভাষা যে পরিচয়, সেটা আমরা জানবো। তো এই বিশ্বের যে এতগুলো ভাষা বংশ, তার মধ্যে 4টে ভাষা বংশের অস্তিত্ব পাওয়া যায় ভারতবর্ষে। এক হচ্ছে ইন্দো ইউরোপীয়, এক হচ্ছে অস্ট্রিক, এক হচ্ছে দ্রাবিড়, আর এক হচ্ছে ভোট চীনা। ঠিক আছে। এই 4টি ভাষা বংশ সম্পর্কে আমরা জানবো হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারে। ঠিক আছে। এর মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যে বিভাজন, সেটাকে আমরা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি বিশেষ ভাষা গোষ্ঠীর নাম হচ্ছে ইন্দো ইরানীয়, যার 2টি অংশ রয়েছে। ইন্দো ইরানীয়র একটি অংশ চলে যায় ইরানে, ইরানীয় আর্য নামে, আরেকটি অংশ ঢুকে পড়ে ভারতবর্ষে, যেটির নাম হচ্ছে ভারতীয় আর্য। এবং এই ভারতীয় আর্যই সময়ের বিবর্তনের রূপ ধরে কিন্তু তার থেকেই কিন্তু বাংলা ভাষার জন্ম হয়। সেটাই আমরা জানবো কিন্তু দ্বিতীয় চ্যাপ্টারে, অর্থাৎ তোমাদের সেকেন্ড চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তৃতীয় চ্যাপ্টারে তোমাদের আছে লিপি। ওটা আমি প্রথমে পড়াবো না, ওটা আমি তোমাদের স্কিপ করে আগে আমি তোমাদের 4th চ্যাপ্টারটা আগে পড়াবো, কারণ সেখানে যে অংশটায় আমরা ছিলাম সেটার রিদমটা থাকবে বলে আমি 4th চ্যাপ্টারটা তোমাদের আগে পড়াবো। 4th চ্যাপ্টারে রয়েছে হচ্ছে বাংলা ভাষা ও বৈচিত্র্য। দেখো, বাংলা ভাষা আমরা প্রত্যেকেই বলি, আমরাও বলি, বাংলাদেশে যারা থাকে তারাও কিন্তু বাংলা বলে, বা মেদিনীপুরে যারা থাকে তারাও বাংলা বলে। তো এরকম কিন্তু প্রত্যেকের বলার ভঙ্গি, কিছু ভাষা মানে কিছু উচ্চারণে অনেক তফাৎ রয়েছে, কিন্তু প্রতিটিকেই আমরা কিন্তু বাংলা ভাষা বলি। অর্থাৎ বাংলা ভাষার আবার কয়েক উপভাষা রয়েছে। বাংলা ভাষার 5টি উপভাষা রয়েছে। সেই উপভাষাগুলোর আবার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো কিন্তু এই 4th চ্যাপ্টারটায়, যেটা ওই বাংলা ভাষা ও বৈচিত্র্য সম্পর্কে। এবং তৃতীয় যে চ্যাপ্টারটা আমরা জানবো সেটা হচ্ছে লিপি।
অর্থাৎ এই লিপি মানে বাংলা ভাষা এতক্ষণ আমরা যেটা জানছিলাম সবটাই মৌখিক, ঠিক আছে। এই যে লিপি অর্থাৎ বাংলার কিন্তু লিখিত যে বর্ণ রূপ সেটাও কিন্তু রয়েছে, সেটার সম্পর্কেও আমরা কিন্তু জানবো। সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে লিপি। সেই বাংলা লিপির উদ্ভব কিভাবে হলো, তার ইতিহাস সম্পর্কে প্রথমে আমরা লিপি, সাধারণভাবে লিপি কিভাবে তৈরি হলো সেটা জানবো। তারপর কোথা থেকে বাংলা লিপির উদ্ভব হলো, কিভাবে হলো, সেটা আমরা জানবো কিন্তু ওই লিপির চ্যাপ্টারে। তো আমি তোমাদের এই ভিডিওটার প্রথম যেহেতু তোমাদের ক্লাস, সেই কারণে আমি তোমাদের একটা আউটলাইন দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারবে। পরবর্তী ভিডিও থেকে আমি কিন্তু তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা পড়ানো শুরু করব। তোমরা প্রত্যেকেই যখন ক্লাস হবে তখন তোমাদের বইটা তোমাদের সামনে রাখবে। নমস্কার।